নমস্কার, বিকেল ঠিক 5টা মানে 5টার 5 স্পেশালি আমি অতনু রয়েছে আপনার সঙ্গে। এবং দিনভর যে খবর চর্চায় প্রথমেই সেই খবরে তো নজর রাখতেই হবে, কারণ ভাই বাবুনের ভূমিকায় চরম ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়। ভাই হিসেবে পরিচয় দিতেই অস্বীকার করছেন। বাবুন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাবুন বন্দ্যোপাধ্যায় টিকিট না পাওয়ায় যার মধ্যে ক্ষোভ ছিল, হাওড়ার প্রসূন বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করায় ক্ষোভ ছিল, কিন্তু বিজেপির সঙ্গে বাবুন যোগাযোগ করেন তারপর, আর তাতেই ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়। কতটা ক্ষোভ জানার চেষ্টা করবো। আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি সোমরাজ। সোমরাজ, কতটা ক্ষোভ মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বাবুন সম্পর্কে বা বাবুনের কার্যকলাপ নিয়ে? দেখো, ক্ষোভের জায়গা এতটাই তার এবং সেই কারণে মমতা বন্দ্যোপাধ্যায় বাবুন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার ভাইয়ের সম্পর্ক পর্যন্ত ছিন্ন করেছে। তিনি একটা বার্তা দিয়েছেন যে তিনি পরিবারতন্ত্র করেন না, তিনি সাধারণ মানুষের সঙ্গে থাকেন এবং গোটা পরিবার হচ্ছে তার দলের কর্মীরা, তার দলের নেতারা এবং রাজ্যের মানুষ তার পরিবার, এমনটাই বার্তা তিনি দিয়েছেন। বারবারই বিরোধীদের তরফে একটা অভিযোগ তোলা হয়েছে যে পরিবারতন্ত্র নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে এর মাধ্যমে একটা বার্তা দিতে চেয়েছেন যে তিনি পরিবারতন্ত্রে বিশ্বাস করেন না। বিরোধী দলগুলোর উদ্দেশ্যেই সেই বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের। পাশাপাশি বাবুন বন্দ্যোপাধ্যায় সম্পর্কে বেশ কিছু অভিযোগ উঠে আসছিল এবং তিনি লোভী মানুষকে সহ্য করতে পারেন না, তেমনটাও মন্তব্য করেন। যে অভিযোগগুলি উঠে আসছিল সেই অভিযোগগুলির বহিঃপ্রকাশ আজকে প্রকাশ্যে সাংবাদিক সম্মেলনে বলেই মনে করা হচ্ছে। সব মিলিয়ে বাবুন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সব সম্পর্ক শেষ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে থাকো। বাবুন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সম্পর্ক শেষ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। লোভীদের পছন্দ করেন না, মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই মন্তব্য, সেই বক্তব্য শোনাবো। আমাদের কেউ কিন্তু এরকম নয়, এটাকে সবাই খুব ক্ষুব্ধ। বড় হলে অনেকের লোভ একটু বেশি বেড়ে যায়। পরিবারটাকে বাদ দিয়ে যে যার খেলা খেলি। আমার পরিবারের ও কোনো মেম্বার বলে আমি মনে করি না। আজ থেকে আমি সব সম্পর্ক, শুধু আমি নই, আমাদের রক্তের পরিবারেরও যারা আছে সমস্ত সম্পর্ক ওর সাথে থেকে ছেদ হয়ে গেল। আজ থেকে কোনো রিলেশন আমার ভাই হিসেবে কেউ পরিচয় দেবেন না। তো প্লিজ দয়া করে আমার নামটা ইউজ করবেন না। আমি টোটাল ডিসঅ্যাসোসিয়েট করে দিয়েছি আমাদের ফ্যামিলি বন্ডিং, নো রিলেশন। সুতরাং আমাদের দল যাকে প্রার্থী করেছে তিনি আমাদের প্রার্থী। সুব্রাজ, এখান থেকে আমার প্রশ্ন থাকবে তোমার কাছে যে দল যাকে প্রার্থী করেছে সেখানে ঠিক থাকবেন এবং বাবুনের সঙ্গে সমস্ত সম্পর্ক অস্বীকার করছেন, পরিচয় অস্বীকার করছেন, প্রকাশ্যে কেন এগুলো বলতে হলো? তার কারণ লোকসভা ভোট সামনে, আর তার আগে দলে যে শৃঙ্খলা একটা অন্যতম বিষয়, সেটা শুধুমাত্র দলের মধ্যে সীমাবদ্ধ নয়, পরিবারেও শৃঙ্খলা রয়েছে। সেই বার্তাই এদিন বুঝিয়ে দিতে চেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেই মনে করা হচ্ছে। আর সেই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে এই সিদ্ধান্তের কথা জানালেন, যাকে কেন্দ্র করে রাজনৈতিক মহল মনে করছে লোকসভা নির্বাচনের আগে এই বার্তা দিতে চান দলের নেতাকর্মীদের একাংশদেরও। তার কারণ এর আগেও বা অতীতেও দেখা গেছে দলের নেতাকর্মীদের বিরুদ্ধে চূড়ান্ত পদক্ষেপ করেছেন খোদ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কাউকে সাসপেন্ড করে দেওয়া, কাউকে বহিষ্কার করে দেওয়া দল বিরোধী কাজের জন্য। এক্ষেত্রে পরিবারেও যে সেই রেয়াত তিনি করবেন না সেটাও কার্যত স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং সেই কারণেই এই ঘোষণা প্রকাশ্যে করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, যেখানে বারবারই পরিবারতন্ত্র নিয়ে অভিযোগ তুলেছে বিরোধীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। আর তিনি যে পরিবারতন্ত্রের সঙ্গে নেই, তিনি যে সাধারণ মানুষের সঙ্গে অর্থাৎ পরিবারতন্ত্রের বিরুদ্ধে, সেই বার্তা দিতেও এদিন প্রকাশ্যে এই ঘোষণা, যেখানে তিনি বলছেন বাবুন বন্দ্যোপাধ্যায় অর্থাৎ তার ভাইয়ের সঙ্গে তিনি কোনো সম্পর্ক রাখবেন না। রাজনৈতিক মহল মনে করছে এমনই কারণে মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে এই বার্তা রেখেছেন। ঠিক তাই সোমরাজ, কারণ এর আগেও বহুবার দেখা গিয়েছে এই পরিবারতন্ত্র অস্ত্রে বেঁধা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। পরিবারতন্ত্র চলছে তৃণমূলে, বারবার বিজেপি থেকে এই অভিযোগ উঠেছে। বৃহত্তর পরিবারের কথা যে তিনি ভাবেন, তৃণমূল পরিবারের কথা যে তিনি ভাবেন, সে কথা বোঝাতেই বোধহয় প্রকাশ্যে তার এই ক্ষোভ প্রকাশ, যেখানে ভাই হিসেবে বাবুনকে তিনি অস্বীকার করছেন। যে ভদ্রলোকের নাম আপনারা বলছেন তার অনেক কাজকর্মই আমার অনেক দিন ধরে পছন্দ নয়। আমি অন্যায় কখনো সহ্য করি না। কিছু লোক নির্বাচনে আসলেই কাউন্সিলরও দাঁড়াতে হবে, এমএলএতেও দাঁড়াতে হবে, আর এমপিতেও দাঁড়াতে হবে। আমার পরিবারের সবাই যদি বলে আমি এমপি ইলেকশনের টিকিট চাই, এমএলএ ইলেকশন টিকিট চাই, তাহলে আমি তো পরিবারতন্ত্র করব। আমি পরিবারতন্ত্র করি না, আমি মানুষতন্ত্র করি। যেখানে ইচ্ছে লড়াই করতে পারে,
আমি এত লোভী লোকেদের পছন্দ করি না। শুধু আজকে নয়, প্রত্যেকটা ইলেকশনই আমাকে অনেক অশান্তি করেছে। যে বাবা যখন মারা গেছে, বয়স ছিল 2.5 বছর, আমি 45 টাকা পেতাম, দুধের ডিপোয় কাজ করে মানুষ করেছি। ওর পাশে যেন আমাদের পরিবারের কোনো নাম না থাকে। চরম ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়, কারণ এই বাবুন বন্দ্যোপাধ্যায় প্রথমে টিকিট পাওয়ার কথা বলেছিলেন, টিকিট চেয়েছেন, পাননি। যিনি টিকিট পেয়েছেন তার সম্পর্কে ক্ষোভ উগরে দিচ্ছেন, তারপর চলে গিয়েছিলেন দিল্লিতে। বিজেপির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে যদি কোনোভাবে যোগাযোগ করা যায়, তাদের সঙ্গে যোগাযোগ করে যদি বিজেপি থেকে টিকিট পাওয়া যায়, কিন্তু বিজেপিকে আদৌ আগ্রহ দেখালো? আমার সঙ্গে রয়েছে আমার প্রতিনিধি ভেঙ্কটেশ্বর। ভেঙ্কটেশ্বরের সঙ্গে একবার কথা বলবো। ভেঙ্কটেশ্বর, বিজেপি কি বাবুনে আগ্রহী? দেখো, একেবারেই বাবুন বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কোনো রকম আগ্রহ নেই বিজেপি শিবিরে, এবং বিদ্রোহী বাবুন বন্দ্যোপাধ্যায়ের অবস্থা এখন রীতিমতো কোণঠাসা। কারণ আমরা যেটা জানতে পারছি যে বাবুন বন্দ্যোপাধ্যায় ভেবেছিলেন তৃণমূল কংগ্রেস তাকে হাওড়ায় প্রার্থী করবেন। সেই জায়গা থেকে দাঁড়িয়ে বাবুন বন্দ্যোপাধ্যায় যখন দেখেন যে প্রার্থী করা হয়নি, তখন বিজেপির সঙ্গে তিনি যোগাযোগ আরও নিবিড় সম্পর্ক তৈরি করার চেষ্টা করে। বেশ কয়েক মাস ধরেই বাবুন বন্দ্যোপাধ্যায় তিনি বিজেপি শিবিরের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন, এবং যখনই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রার্থী ঘোষণা হলো তারপরে সেই যোগাযোগ কিন্তু আরও বিজেপির সঙ্গে বাড়ান বাবুন বন্দ্যোপাধ্যায়। এবং রাজ্য নেতৃত্বের একাধিক নেতৃত্বের সঙ্গে বাবুন বন্দ্যোপাধ্যায় যোগাযোগ রেখেছিলেন যে বিজেপিতে যোগদান তাকে যাতে নেওয়া হয়, কিন্তু পরবর্তীকালে রাজ্য নেতারা বাবুনে অনীহা দেখানোয় বাবুন বন্দ্যোপাধ্যায়, যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি, একেবারে তিনি চলে যান দিল্লিতে। সেখানে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে দরবার করেন, কিন্তু কেন্দ্রীয় নেতৃত্ব স্পষ্ট জানিয়ে দেন যে বাবুন বন্দ্যোপাধ্যায় তাকে তো টিকিট দেওয়া হবেই না, তাকে বিজেপিতে নেওয়ার ক্ষেত্রেও একেবারে কোনো রকম আগ্রহ দেখায়নি বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব। এবং একেবারে বাবুন বন্দ্যোপাধ্যায় তাদের কাছে গুরুত্ব নেই, বাবুনের গুরুত্ব নেই তাদের কাছে, স্পষ্ট সেই কথাটাও জানিয়ে দেয়। এবং পাশাপাশি বিজেপি শিবির যেটা জানাচ্ছে যে বাবুন বন্দ্যোপাধ্যায় তিনি এমন কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নয় যে তাকে বিজেপিতে যোগদান করলে বিজেপির লাভ হবে। অর্থাৎ বাবুন বন্দ্যোপাধ্যায়কে নিয়ে প্রথমে রাজ্য নেতৃত্ব অনীহা প্রকাশ করে, এবং পরবর্তীকালে কেন্দ্রীয় নেতৃত্ব, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব, তারাও কিন্তু বাবুন বন্দ্যোপাধ্যায়কে নিয়ে অনীহা দেখান, এবং একেবারে বাবুনের যোগদানের যে ইচ্ছা সেটাকে কোনো গুরুত্বই তারা দিল না, এবং স্পষ্ট জানিয়ে দেওয়া হলো বাবুনের জন্য বিজেপির দরজা বন্ধ। ধন্যবাদ ভেঙ্কটেশ্বর। শ্রমিক ভট্টাচার্য, এই যে বাবুন যোগাযোগ করেছেন বাবুন বন্দ্যোপাধ্যায় বিজেপির সঙ্গে, বিজেপি কিভাবে ভাবছে এসব নিয়ে কি বলছেন শুনুন। রাজনীতির একটা নির্দিষ্ট পরিভাষা আছে, একটা রাজনৈতিক সংস্কৃতি আছে, একটা রাজনৈতিক অবস্থান আছে, অতীত আছে, নির্দিষ্ট চলার পথ আছে। তো সেই পথ ভালোবেসে যদি কোনো মানুষ, সে যেই হোক, সে যদি আসে, দল যদি ছাঁকনিতে ছেঁকে দেখে চলবে, তাহলে দল তার সঙ্গে কথা বলবে। আমরা তো বলেছি আমাদের দরজা বন্ধ নয়, আমাদের দরজা বন্ধ আছে সামনে থেকে, পিছনে ছিটকিনি খোলা আছে। যে কেউ এসে কথা বলতে পারেন, সে মুখ্যমন্ত্রীর পরিবারের মানুষ হতে পারেন, নাও পারেন, যে কোনো পরিবারের মানুষ হতে পারেন। না, বিজেপিতে তো জায়গা হলো না, তাহলে বাবুন এবার কি করবেন? নির্দল হয়ে দাঁড়াবেন? কিন্তু দাঁড়িয়েও আদৌ কি কোনো লাভ হবে? যখন এই সব ভাবনা চিন্তা চলছে, তখনই কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রী, প্রকাশ্যে অস্বীকার করছেন বাবুনকে। তাহলে এবার বাবুন কি করবেন? বাবুন তখন যা করলেন তা হলো ছড়িয়ে দিলেন যে এই যে খবর তিনি বিজেপিতে যাবেন বলছেন, তিনি টিকিট চাইছেন, এই সব ভুয়ো। শুনুন। আমি বিজেপিতে যাচ্ছি, এটা একটা ফেক নিউজ। আমি বিশ্বাস করি মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে যতদিন থাকবে ততদিন আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, নেতৃত্বের সঙ্গে থাকবো। এটা আমার জনগণের কাছে, সবার কাছে এই বার্তা আমি পৌঁছে দিলাম। সরাসরি একবার রানাঘাটে নজর রাখতে হবে, কারণ রানাঘাটে শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা কি বলছেন। প্রতীক যারা রাষ্ট্রবাদ এবং ভারত মাতাকে বন্ধন করেন, যারা জয় শ্রীরামের ধ্বনিতে প্রভু শ্রী রামচন্দ্রের তার মন্দির নির্মাণের দিন সর্বত্র রাম নামে বিভোর করে দিয়েছিলেন নদিয়াকে, রানাঘাটকে, তাদের প্রত্যেককে আমি প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা জানাই। আজকের এই কর্মসূচি মাত্র দুদিনের নোটিশে আমরা নিয়েছি, কারণ এখানকার মাননীয় এমএলএ যিনি কয়েকদিন আগে
মমতা চোর লেখা একটি টি শার্ট পরে বিধানসভায় আমার পাশে বসেছিলেন। তিনি সাংসদ হওয়ার লোভে তিনি দল বদল করেছেন। আমি তাকে শুধু আজকে বার্তা দিতে এসেছি আমার সহকর্মীদের নিয়ে, যে তুমি একা গেছো, বাকিরা সব মোদিজির কাছে রয়ে গেছে। বাকিরা সবাই মোদিজির কাছে রয়ে গেছে। একটা বুথ কর্মী সমর্থককেও তুমি নিয়ে যেতে পারোনি। আজকের এই সমাবেশে হাজার হাজার কর্মী সমর্থক শুভানুধ্যায়ের উপস্থিতি প্রমাণ করেছে যে রানাঘাট নরেন্দ্র মোদীর হাতে ছিল, নরেন্দ্র মোদীজির হাতেই থাকবে। মানবর সভাপতি বিধায়ক নেতা পার্থসারথী চ্যাটার্জি, আমাদের রাজ্যের সহসভাপতি, বিশিষ্ট শিক্ষক, এই কেন্দ্রের ভারতীয় জনতা পার্টি তথা এনডিএ মনোনীত মোদিজির আশীর্বাদ ধন্য পদ্মফুলের প্রার্থী মান্যবর সাংসদ জগন্নাথ সরকার মহোদয়, নবদ্বীপ জোনের ইনচার্জ রাজ্যের সহসভাপতি বক্তব্য রাখেন না, কিন্তু আমাদের পিছন থেকে সব জায়গায় সমস্ত কর্মসূচি সফল করার নেপথ্যের কারিগর মান্যবর সঞ্জয় সিং মহোদয়, জোন ইনচার্জ অমিতাভ রায়, জেলা ইনচার্জ মান্যবর মনোজ বিশ্বাস শিক্ষক মহোদয়, সহ জেলা ইনচার্জ অম্বিকা রায়, বিভাগ কনভেনার রামপদ দাস, কো কনভেনার সম্মানীয় তাপস মিত্র, অনল বিশ্বাস, আমাদের ওইবার সেলের কো কনভেনার, মান্যবর বিধায়ক উদ্বাস্তু সেলের কনভেনার এবং অত্যন্ত জনপ্রিয় একজন কবিয়াল শ্রদ্ধাভাজন অসীম সরকার, পঞ্চায়েত থেকে বিধায়ক দলের নেতার একনিষ্ঠ নেতা মান্যবর বিধায়ক অসীম বিশ্বাস, প্রাক্তন মন্ত্রী বর্তমান বিধায়ক বঙ্কিম ঘোষ, মাননীয় বিধায়ক এবং মুর্শিদাবাদের প্রার্থী প্রিয় গৌরী ঘোষ, পাশের জেলার সভাপতি অর্জুন বিশ্বাস ছিলেন, আরেকটা কর্মসূচিতে এগিয়ে গেলেন, জিএসরা মোর্চা সহসভাপতি, সবাইকে সম্মানিত মঞ্চ, প্রত্যেককে যথাযথ সম্মান জানিয়ে অল্প কিছু কথা নিবেদন করব। আপনারা জানেন যে নরেন্দ্র মোদীজিকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী করার জন্য ভারতীয় জনতা পার্টি তথা এনডিএ এবারের 400 লক্ষ নিয়ে তার কর্মসূচি শুরু করেছে। আমরা সৌভাগ্যবান, আমাদের যশস্বী প্রধানমন্ত্রী তিনি কয়েকদিন আগে কৃষ্ণনগরের পুণ্যভূমিতে দাঁড়িয়ে তিনি বলে গেছেন যে আমার এই জেলার 2টো সিট চাই। আপনারা সেদিন যারা লক্ষ মানুষ সেখানে উপস্থিত ছিলেন তারা দুহাত ভোট প্রচারে শুভেন্দু অধিকারী রানাঘাটে সরাসরি সেই ছবি দেখছিলেন। শান্তনু সেন প্রসঙ্গে আসতেই হবে, তার কারণ শান্তনুর দুঃখ, শান্তনু সেনের আক্ষেপ, সে প্রসঙ্গে আসতেই হবে। তার কারণ রাজ্যসভার প্রার্থী না হওয়ায় স্বপ্নভঙ্গের ক্ষোভ, আর ক্ষোভ থাকলেও দলে থাকার বার্তা শান্তনুর। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে চলার বার্তা দিচ্ছেন শান্তনু সেন। এবার তিনি রাজ্যসভার টিকিট পাননি, স্বপ্নভঙ্গের ক্ষোভ। শান্তনুর দুঃখ জয়, তৃণমূলকে বিব্রত না করার বার্তা দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে চলার। ভালো কাজ করে আমার সুযোগ পাওয়ার স্বপ্ন দেখাটা অন্যায় নয়, বা ভালো কাজ করে কোনো জায়গায় সুযোগ পাওয়ার স্বপ্ন দেখাটাও অন্যায় নয়। স্বপ্ন ভঙ্গ হলে মনে কষ্ট হওয়াটাও অন্যায়। কিন্তু যখন নির্বাচনের মুখে দাঁড়িয়ে একটা দল সেখানে লড়াইকে সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় হয়ে ঝাঁপিয়ে পড়াটাই আমাদের একমাত্র কাজ হওয়া উচিত। মনে যতই কষ্ট থাক সেই কষ্ট চেপে রেখে কাজ করা উচিত। এমন কিছু কথা বলা বা কাজ করা উচিত না যাতে নির্বাচনের মুখে দল বিব্রত বোধ করে বা বিরোধীরা একটু হলেও সুবিধা পায়।
লোকসভায় হোক বা রাজ্যসভায় হোক টিকিট না পেয়ে ক্ষোভ, দুঃখ, অভিমান তৃণমূল নেতা কুণাল ঘোষ কি বলছেন এ প্রসঙ্গে শুনুন। একটা গণতান্ত্রিক দল, দলের যারা কর্মী, দলের যারা সংগঠক, তাদের একটা ইচ্ছা থাকতেই পারে যে আমি দলের প্রার্থী হব। 42টা তো মাত্র আসন। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং শীর্ষ নেতৃত্বকে 42 জনকেই বাঁচতে হবে। তার মানে এই নয় যে বাকিদের অসম্মান করা হচ্ছে। হয়তো কেউ কেউ প্রকাশ করেছেন, মানুষ তো যদি কোথাও মনের খারাপ লেগেছে, কিন্তু একবার যখন দল প্রার্থী তালিকা ডিক্লেয়ার করে দিচ্ছেন, তারপর প্রত্যেকটা কর্মী কিন্তু এক এবং ঐক্যবদ্ধভাবে 42 জন প্রার্থীকে জেতাতে রাস্তায় থাকবে। কিন্তু সবাই কি আর সেটা ভাবেন? টিকিট পাওয়ার জন্য তিনি বসেছিলেন, তিনি অপেক্ষায় ছিলেন, মঞ্চে ছিলেন, টিকিট না পেয়ে পরের দিন বললেন তার মধ্যে একটা হতাশা কাজ করছে, তারপরে আস্তে আস্তে তার মধ্যে ক্ষোভ তৈরি হলো। হ্যাঁ, অর্জুন সিংয়ের কথাই বলছি। অর্জুন সিং এবার কি করবেন? অর্জুন সিং ভাবছেন, অর্জুন সিংয়ের অফিসে নেতার ছবি বদলে যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় ছেড়ে দিলেন অর্জুন সিংকে। মমতা বন্দ্যোপাধ্যায় অর্জুন সিং প্রসঙ্গে বলতে গিয়ে বললেন, অর্জুন এখনো বিজেপির সাংসদ, কোন দলের হয়ে লড়বেন তার ব্যাপার। ও তো এখনো বিজেপির এমপি, ও কিন্তু বিজেপির এমপিশিপ ছাড়েনি, ও এখনো বিজেপির এমপি আছে, বিজেপির টিকিট ইলেক্টেডে আছে। সুতরাং এটা ওর স্বাধীনতা, ও কোন পার্টিতে দাঁড়াবে না দাঁড়াবে, আমরা পলিটিক্যালি লড়াই করব। আমাদের প্রার্থী ব্যারাকপুরে পার্থ ভৌমিক, আমি আশা করি পার্থ ভৌমিক মানুষের পুরো সমর্থন পাবেন। বিজেপি সাংসদ পার্থ ভৌমিক তৃণমূলের হয়ে টিকিট পাচ্ছেন বা তৃণমূলের হয়ে লড়ছেন ব্যারাকপুরে, স্পষ্ট কথা। এটা জানার পর অর্জুন সিং কি বলছেন? দিদিমণিকে আমি অভিনন্দন জানাবো কি আমাকে বলেছেন কি আমি বিজেপিতে ছিলাম, বিজেপিতে আছে, বিজেপি সাংসদ, এই কথাটাকে আমি স্যালুট জানাচ্ছি। আমি বিজেপি সাংসদ ছিলাম, বিজেপিরই সাংসদ হয়তো আগামী দিন হতে পারি। তা বিজেপি সাংসদ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ওনার মঞ্চে বসেছিল, এটা আমার জন্য খুব ভালো। কিন্তু অর্জুন সিং এর জন্য ব্যাটেল গ্রাউন্ড ব্যারাকপুর, কারণ তিনি তো লড়াইয়ে নামবেন বলে দিয়েছেন। কোন দল থেকে তা এখনো সিদ্ধান্ত নিতে পারেননি, কিন্তু তিনি লড়াইয়ে নামবেন জানার পরই পোস্টার পড়ে গেল ব্যারাকপুরে, দেওয়ালে দেওয়ালে। ব্যারাকপুর স্টেশনে বিজেপিতে পাল্টিবাজ অর্জুন চাই না, দল বদলু অর্জুন চাই না, দল বদলু অর্জুনের স্থান নেই বিজেপিতে, বিজেপিতে স্থান নেই বলছে। তাহলে কি বিজেপি পোস্টার দিয়েছে? বিজেপির কর্মী সমর্থকরা চাইছেন না অর্জুন সিংকে? না, অর্জুন সিং এর কিন্তু ইঙ্গিত অন্যদিকে। কারা দিয়েছে পোস্টার? এই পোস্টার আপনার বিরুদ্ধে, জানতে চাইলাম অর্জুন সিং কি বললেন, শুনুন। পার্থ ভৌমিকের লোক দুদিন আগে আপনি বয়ান দিয়ে দেখবেন, তো ওই কথাটা বলেছিল, সেই সেম কথাটা ওখানে লেখা আছে। পার্থ ভৌমিকের দিকে আঙুল তুলছেন, যে পার্থ ভৌমিককে তিনি কদিন আগেই বলছিলেন বন্ধুর কথাই বলছেন। অবশ্য পার্থ ভৌমিকও বন্ধু বলেই সম্বোধন করছেন, করে জবাব দিলেন অর্জুনের কথার। দেখুন, আমি এত ব্যস্ত, আমার এখন এগুলো করার সময় নেই। ও ফাঁকা আছে, ও করিয়েছে কিনা আমি জানি না। ওর প্রতি আমার শুভেচ্ছা আছে। বন্ধু ভালো থাক, ও একটু ঘুমোক, আমার ভালো হবে।